দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টারটিভি নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি জুলাই আত্মত্যাগ, প্রত্যাশা এবং প্রাপ্তি। দুজন অতিথি আমাদের আজকে এন্টারটিভির স্টুডিওতে উপস্থিত আছেন। দুজনই একেবারেই তারুণ্যদীপ্ত এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখে সারি যোদ্ধা এবং রাস্তায় যাদের হাত দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থান আসলে অনেক দূর এগিয়েছে, সেই সকল দুজন অতিথিকে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ করেছি। আমাদের সাথে আছেন সাদমান আবদুল্লাহ, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ। আমার সাথে আছেন নীরব হাসান সুজন, সহসভাপতি, জাতীয় ছাত্রশক্তি এনসিপি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। জুলাইয়ের আত্মত্যাগ শুধু একটি আন্দোলনের ইতিহাস নয়, এটি পরিবর্তনের প্রত্যাশা, মানুষের ত্যাগের প্রতীক। সে আত্মত্যাগের 1-2 বছর পর প্রশ্ন উঠেছে যে স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, আত্মত্যাগ করেছিল, কতটা বাস্তবায়িত আজ হয়েছে। আজকের আলোচনা আমরা প্রত্যাশা এবং প্রাপ্তির সেই হিসেবে আসলে খুঁজব। বাস্তবতার নিরিখে দুজন অতিথি কথা বলবেন। আমি একটু প্রথমে যেতে চাই নীরব হাসান সুজন, আপনার কাছেই। জুলাইয়ের এই যে আসলে আমাদের সন্তান তুল্য এই তরুণরা আসলে রাস্তায় নেমে এসেছিল, একটা স্বপ্ন দেখেছিল, একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, একটি সুন্দর বাংলাদেশের, আগামী সন্তানের জন্য বাসযোগ্য বাংলাদেশের। সেই স্বপ্ন 2 বছর পরে আজকে প্রশ্ন জাগছে অনেকের মনেই, যে সেই আমাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা হিসেব করছে আসলে। সেই আজকে 20 জুলাই, যেদিন হচ্ছে সরকার 2 বছর আগে এই দিনটিতে সরকার কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন করে প্রথম ছাত্র আন্দোলনকে দমন করার জন্য। আসলে সেই ইতিহাস, সেই স্মৃতিও দু একটি বলবেন আসলে, আর পাশাপাশি প্রত্যাশার সাথে প্রাপ্তির আসলে কি স্বপ্ন দেখেছিলেন আসলে, আমরা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতেন আমাদের। ধন্যবাদ সঞ্চালক। আজকে এই টকশোতে উপস্থিত আছেন আলোচক হিসেবে সাদমান আবদুল্লাহ, ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম একটা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষা নিয়ে। আসলে আমাদের প্রথমে শুরুটা ছিল কোটা সংস্কারের দাবি থেকে। জি, যেহেতু 18-র কোটা বিরোধী আন্দোলনে একটা পরিপত্র জারি করা হয়েছিল, যেখানে কোটাকে বাতিল করা হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে। তো কিন্তু দেখা যাচ্ছে যে কতিপয় মুক্তিযোদ্ধার সন্তানেরা যখন আমাদের ওই যৌক্তিক দাবির বিপরীতে মাঠে নেমেছিল এবং হাইকোর্টে আপিল করেছিল, সে আপিলের পরিপ্রেক্ষিতে কোটা যে পরিপত্র ছিল সেটা কিন্তু বাতিল করা হয়। যার পরিপ্রেক্ষিতে 5 জুন 2024 সালে আমরা প্রথম এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম এবং ধারাবাহিকতায় জুলাইয়ে সেই আন্দোলনের ধারাবাহিকতা চলেছিল। তো আমরা আসলে খুবই সিম্পল একটা দাবি নিয়ে আসলে রাজপথে নেমেছিলাম, যে আমাদের কোটার একটা যৌক্তিক সংস্কার যেন দাবি নিয়ে বা সংস্কার নিয়ে, যৌক্তিক সংস্কার যেন হয়। কিন্তু দেখা গেল মানে প্রথমে দাবিটা কিন্তু বাতিল ছিল না, সরকার সেই সময়ের প্রধানমন্ত্রী একটু রাগ অভিমান করে পুরো বাতিল করে দিলেন। বাতিল করার পরে আবার সেটা আরেকটা রায়ের মাধ্যমে আবার দেখা গেল সেটা আবার বলবৎ হচ্ছিল। এই বিষয়ে দেন আপনারা জোরদার হলো। দেখুন, আসলে এটা যখন 24-এর 7 জুন একটা অবৈধ নির্বাচন হলো, তো নির্বাচনটাকে প্রাসঙ্গিক করার জন্য কোনো একটা ইস্যু সামনে নিয়ে আসার প্রয়োজন ছিল। তো ওইটা আসলে হয়েছে। আমরা দেখেছি বিগত 16-17 বছরে আওয়ামী লীগ তার যে বিভিন্ন ন্যারেটিভ বিল্ড আপ করার জন্য তারা কিন্তু নতুন নতুন ইস্যু সামনে নিয়ে আসতো, একটা ইস্যুকে আড়াল করার জন্য আরেকটা ইস্যু সামনে নিয়ে আসতো। ওইটাই আমার মনে হয় ওইটাই ছিল। কিন্তু আমাদের দাবিটা খুবই যৌক্তিক ছিল, যে আমরা কোটার একটা যৌক্তিক সংস্কার চাই। যখন দেখেছি যে আমাদেরকে হাইকোর্টের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আমাদেরকে মানে বোঝানো হচ্ছে যে এটা একান্তই হাইকোর্টের ইস্যু, সরকারের হাত নাই, তখন আমাদের মনে হলো যে আমাদের সাথে আসলে প্রহসন করা হচ্ছে। মানে স্বপ্নটা কি ছিল আপনার একজন তরুণ হিসেবে সেই সময় যে রাস্তায় নেমে এসেছিলেন, কি স্বপ্নটা ছিল? দেখুন, আমি মানে প্রত্যাশাটা কি ছিল সেই সময়? আমি 10 জুলাইয়ের একটা ঘটনা বলি। 10 জুলাই যখন আমরা মহাখালী ব্লকেট করি, জি, আমার নেতৃত্বে যখন আমরা মহাখালী ব্লকেটটা করি, তখন একটা হয় না যে যখন মানুষ রাস্তায় নামে, যখন আন্দোলন হয়, তখন যারা পথচারী আছে তারা কিন্তু আসলে বিরক্ত হয়। একটা সাধারণ মানুষ বিরক্ত হয়, তাদের আন্দোলনের সাথে পক্ষে বিপক্ষে নেই সেই মানুষগুলো আসলে না। একটা মানুষ, আপনার একটা মানুষের ইনকাম হলো 500 টাকা দৈনিক, 1000 টাকা, তার সংসার চালাইতে লাগে 40-50 হাজার টাকা ঢাকা শহরে থাকতে গেলে। তো সে আসলে এখানে তো তার একটা দিন নষ্ট করার প্রয়োজন হয় না। কিন্তু দেখা গেল
আমরা যখন আন্দোলন নামছি আমাদের বাসের হেল্পার থেকে শুরু করে রিক্সাওয়ালা ড্রাইভার পর্যন্ত আমাদের সমর্থনে তারা দাঁড়িয়েছে। তারা তখন আমাকে সিএনজির, আমার খেয়াল আছে আমাকে সিএনজির এক ড্রাইভার বলতেছিল আমার সন্তানও তো পড়াশোনা করে, সে যদি কোটার কারণে যদি চাকরি না পায় তাহলে আমার আসলে এই যে পরিশ্রম সেইটা তো আসলে কোনো ফল হচ্ছে না, আমি কোনো ফল পাচ্ছি না, তো আমরাও তোমাদের সাথে আছি, তোমরা দাবি আদায় করে। তারপরে দেখা গেল কোনো এক মা আমাদের জন্য পানি নিয়ে আসছে, ঠিক আছে। তো এইরকম ভাবে আসলে সবার একটা সমর্থন ছিল। আসবো আপনার কাছে আসবো নির্বাচন সুজন, আমরা একটু সাদমান আব্দুল্লাহ আপনার কাছে একটু যেতে চাই। আসলে যে প্রশ্নটি আসলে করেছিলাম যে এই তরুণ বয়সে মানে কি স্বপ্ন নিয়ে আসলে আপনারা নেমে পড়েছিলেন রাস্তায়, শত শত গুলির মুখে, সরকারের বাধার মুখে, সকল কিছুকে উপেক্ষা করে কিন্তু একটা স্বপ্ন দেখেছিলেন, একটা স্পিরিট তৈরি হয়েছিল। সেই স্বপ্নটাকে স্পিরিটটা আসলে কি ছিল আসলে? ধন্যবাদ ভাই আপনাকে। মূলত 24-এর গণ অভ্যুত্থানের পরে আজ প্রায় 2 বছর অতিক্রম হয়েছে। মূলত 24-এ গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল সেটি কিন্তু আসলে আমরা যে তথাকথিত 36 দিনের জুলাই বলি, আসলে কিন্তু 36 দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ এই প্রেক্ষাপটটি কিন্তু আপনি দেখে থাকবেন অনেক আগে তৈরি হয়েছে। এই 1.5 দশক ধরেই জনগণের ক্ষোভ থেকে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে, তাদের কথা বলার অধিকার হরণ করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা নেই, যে কোনো জায়গায় গেলে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। মূলত একটি বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই একটা স্বপ্ন নিয়ে ছাত্র জনতা নেমেছিল, কোটা সংস্কার আন্দোলন মূলত করেছিল। আমি যদি ব্যক্তিগতভাবে আমার দিকটা যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে মূলত আমি আওয়ামী সরকারকে বৈধ কোনো সরকার হিসেবে ধরতাম না, যে কারণে আমার আসলে তাদের কাছে কোনো দাবি নিয়ে যাওয়ার ইচ্ছা পর্যন্ত আসে নাই যে আমি কোটার জন্য তাদের কাছে যাব। কারণ আমি তো তাকে বৈধ হিসেবে দেখছি না। 2024-এ তারা অবৈধ নির্বাচন করেছে, 18-তে তারা কারচুপির রাতের অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি সরকারি বলছেন না বা বৈধ সরকারি বলছেন না? অন্তর্বর্তী বলি নেই, আমি আওয়ামী সরকারের কথা বলছি। আমি 24-এর কোটা সংস্কার আন্দোলনের জন্য, মানে কোটার যে দাবিগুলো আমাদের, সেটার জন্য আমি একটা অবৈধ সরকারের কাছে দাবি জানাবো, এটাই আমার কাছে অযৌক্তিক লেগেছিল প্রথমে। কিন্তু পরে যখন আমি জেনেছি যে আসলে, পরে যখন আমি বুঝতে পারতেছি, যখন 1 জুলাই 2 জুলাই যখন আন্দোলনটা বেগবান হচ্ছে, তখন আমার মনে হচ্ছে যে এই আন্দোলন থেকে বড় কিছু হওয়া সম্ভব। হয়তো এই আন্দোলনের জেদ ধরে হয়তো আমাদের যে স্বপ্ন, যে আমাদের যে প্রত্যাশা, যে একটি বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তুলবো, একটা সমাজ প্রতিষ্ঠা হবে যেখানে সবাই সমান মতামত প্রকাশ করতে পারবে, তো হয়তো আমি যদি এখানে পার্টিসিপেট করি তাহলে হয়তো আন্দোলনটা বেগবান হয়ে সামনের ওই স্বপ্নটা হয়তো পূরণ হতে পারে। সেই জায়গা থেকেই আমি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হই। আমি প্রথম অতটা বিসিএস কেন্দ্রিক পড়াশোনা অতটা করি নাই, কিন্তু আমি যখন দেখেছি যে ছাত্র জনতা যৌক্তিক আন্দোলন করছে এবং এটি বেগবান হচ্ছে, আমি এটা মানে সাথে থাকি। পরবর্তীতে যখন 14ই জুলাই আসলো, যখন স্বৈরাচার শেখ হাসিনা যখন ছাত্র জনতাকে একটি ট্যাগ দিয়ে দিল, যখন আপনি দেখেছেন যে রাজাকারের নাতিপুতিরা বলে সম্বোধন করলো আমাদেরকে, তো তখন আসলে বিষয়টি কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। তখন আমার কাছে মনে হয়েছে এই সরকারের পতন হওয়া অনিবার্য। তো আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আমার হল সলিমুল্লাহ মুসলিম হল থেকে নেতৃত্ব দিয়ে চেষ্টা করেছি যে ওই যে স্লোগান, আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, স্লোগানটি দিয়ে একটি মিছিল বের করার। কিন্তু তখনও আমি বাধার সম্মুখীন হই। তৎকালীন ছাত্রলীগ বিভিন্ন ক্যাডাররা তারা আমাকে এক ধরনের বড় রকমের হুমকি দেওয়ার চেষ্টা করেছে যে এখান থেকে, হল থেকে যদি বের করা হয়, তাহলে হল থেকে যদি বের হস তাহলে কিন্তু আর হলে ঢুকতে পারবি না, এরকম ধরনের একটা হুমকি। তো তারপরে আমরা উপেক্ষা করে আমরা একটু নীরবেই পিছনে গেট দিয়ে দেয়াল টপকে আমরা হচ্ছে রাজুর দিকে যাই, এবং ওখান থেকে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ওই যে 3টা হল থেকে এবং ওইখান থেকে, এবং নারীরা যেভাবে হলে তালা ভেঙে একটি স্লোগানে মুখরিত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তখনই পুরো বাংলাদেশের কাছে মেসেজ চলে গিয়েছিল যে এই সরকারের পতন খুব শীঘ্রই চলে আসছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি জায়গা যেখানে আওয়ামী লীগের তাবেদার চলতো, ছাত্রলীগ যুবলীগের মাঝে মধ্যে তারা শোডাউন দিত, তারা ক্যাম্পাসে নির্যাতন চালাতো, সেখানে কিন্তু এত বড় পরিসরে কখনো স্বৈরাচার শব্দটা উচ্চারিত হয়নি। তো আমাদের তখন আমি মূলত 14 জুলাই থেকে স্বপ্ন দেখা শুরু করেছি যে এই আওয়ামী লীগ, এই সরকারের একটা পতন হওয়া অনিবার্য এবং জনগণের পক্ষে আমাদের থাকা উচিত, যে কোনো মূল্যে রক্ত দিয়ে হলেও
প্রাণের বিনিময়ে হলেও এই জুলাইকে সফল করতে হবে। আপনি বলছিলেন আসলে যে একটা বক্তব্যই সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায়, এবং যেটা আসলে এদেশের আবাম জনসাধারণের হৃদয়ে আসলে প্রকম্পিত করেছে, মানে রাজাকার নাতিপুতি। তো আমরা সম্প্রতিকালে দেখছি সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সরকারই কিন্তু এখন প্রতিষ্ঠিত, নিশ্চয়ই আপনি জানেন, আপনারা সরকারের একটা পার্টি আছেন। আমরা দেখছি সরকারের একজন মন্ত্রী আবার বলছেন যে সেই আমাদের সন্তানদের কি আবার বলছেন যে ফার্মের মুরগি আখ্যায়িত করছেন। এই শব্দগুলো কি আবার সেটাকে কেন্দ্র করে আমরা একটা আন্দোলনও দেখছি। আসলে এই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে আসলে আমাদের আরো যৌক্তিক অবশ্যই থাকা উচিত কিনা? অবশ্যই ছাত্র জনতা বা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়েই আসলে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠিত হয়েছে, এবং আমি সরকার দলের যারা মন্ত্রী রয়েছেন বা প্রতিনিধি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে কোনো বেফাস মন্তব্য আমরা কেউই প্রত্যাশা করি না। কিন্তু বিগত সময় যে কথাটি এসেছে যে ফার্মের মুরগি বলেছেন শিক্ষামন্ত্রী, বিষয়টি আসলে এটা নিয়ে কিন্তু একটু কন্ট্রোভার্সিও আছে, যে আসলে তিনি নিজের মেয়েকে বলতে গিয়ে একটা উদাহরণ তিনি ক্রিয়েট করেছেন, এরকম কিন্তু তিনি পরবর্তীতে এটা জাস্টিফাই করেছেন। না, ব্যাখ্যা কিন্তু তিনি ব্যাখ্যা করেননি, প্রপারলি ব্যাখ্যা করেননি, কিন্তু তার যে আশেপাশের যারা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বলছেন, এখনো বিষয়টা ক্লিয়ার না। যদি তিনি বলেও থাকেন, এটি কোনোভাবেই আমরা এটা প্রত্যাশা করি না। শিক্ষার্থীরা আমাদের আসলে ভবিষ্যৎ, তাদেরকে আসলে কোনো ধরনের ট্যাগ দেওয়া কোনো সমীচীন হবে না, কারণ এই শিক্ষার্থীদেরকে ট্যাগ দেওয়ার কারণেই কিন্তু এই স্বৈরাচারের পতন হয়েছিল। রাইট। জি, আমরা আপনার কাছে আসবো। নির্বাচন আপনার কাছে একটু যেতে চাই। আসলে আপনি কি যে স্বপ্ন নিয়ে আসলে আমরা বা আপনারা রাস্তায় নেমেছিলেন, এই যে জুলাই আত্মত্যাগ দিয়েছে আমাদের 1400 মানুষ, সেই মানুষের আত্মত্যাগের বাংলাদেশ কি আমরা পেয়েছি কিনা, আপনি কি মনে করছেন? আসলে দেখুন, আসলে একটা জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা কিছুটা হলেও পরিবর্তন পেয়েছি, সেটা হলো মত প্রকাশের স্বাধীনতা। আমরা দেখেছি যে আওয়ামী লীগ আমলে কার্টুন আঁকার কারণে একজনকে জেলে নেওয়া হয়েছে এবং জেলে তার মৃত্যু, মারা গেছে মুস্তাক। এছাড়াও দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কারণে শত শত মানুষকে কিন্তু গুম করে ফেলা হয়েছে, যাদের আমরা খোঁজ খবর এখনো পাই না। কিছুদিন আগে 21 টিভিতে সম্ভবত একটা ডকুমেন্টারি পাবলিশ হয়েছিল গুম সংক্রান্ত, যে এখানে একটা খালে নিয়ে তাদেরকে হত্যা করে ফেলে দেওয়া হতো, এবং যে জিয়াউল হাসান যিনি র্যাব কর্মকর্তা ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি হলো গুলি করে হাতে তাজা রক্তের যে রক্তাক্ত গরম যে ভাব তাপ, সেটা তিনি অনুভব করতেন এবং সেটা তিনি খুবই এনজয় করতেন। সো এই যে মানে একটা গুম খুনের রাজত্ব, রামরাজত্ব কায়েম হয়েছিল, সেইটা থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু সামগ্রিকভাবে আসলে আমরা মুক্তি পাই না। আপনি দেখে থাকবেন যে বর্তমান সরকার, তার মন্ত্রী পরিষদ এবং তাদের যে দায়িত্বশীল সরকারি দল বিভিন্ন সময় বিভিন্ন চাঁদাবাজি, অপকর্ম ইত্যাদি কর্মকাণ্ডে জড়িত। মীর শাহ আলম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনি তার যে অঞ্চল আছে, তিনি যেখান থেকে নির্বাচিত হয়েছেন, সেইখানে কয়েকটা ইউনিয়নের নাম তার সন্তান এবং তার আত্মীয় স্বজনের নামে করে ফেলেছিলেন। ঠিক আছে, তারপরে আমাদের যে সড়ক মন্ত্রী রবিউল ইসলাম, তিনিও সমঝোতার ভিত্তিতে চাঁদাকে বৈধতা ঘোষণা করেছেন। ঠিক আছে, তো এইরকম আরো শত শত উদাহরণ আছে। আপনি মিটফোর্টে দেখবেন যে একজনকে চাঁদার জন্য পাথর মেরে হত্যা করা হয়েছে। তো আসলে আমরা তো এটা চাই নাই। এই যে গুম খুনের রাজনীতি এবং গুম খুনের যে একটা ব্যবস্থা ছিল দেশে, এই ব্যবস্থা থেকে মুক্তির জন্য কিন্তু আমরা জীবন দিয়েছি। আমরা যখন 15 জুলাইয়ের পর যখন আমরা আমাদের ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাসী, ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করে, যখন 16 জুলাই শহীদ আবু সাইদ শহীদ হন, শহীদ ওয়াসিম শহীদ হন, চট্টগ্রামে শহীদ হন, 17 জুলাই যখন হত্যাকাণ্ডের পরিমাণ আরো বেড়ে যায়, তখন কিন্তু আমরা ঘোষণা করেছি এই সরকারের সাথে আর কোনো সংলাপ নয়। এই সরকারের সাথে আর কোনো সংলাপ নয়। সংলাপ যদি করতে হয় আবু সাইদের রক্তের সাথে করতে হবে, আবু সাইদকে জিন্দা করে করতে হবে। তো আমরা এই ধারাবাহিকতায় আমরা গণ অভ্যুত্থানটাকে ধরে রেখেছি। আমরা আমাদের 1400 ভাই শহীদ হয়েছেন, আমাদের হাজার হাজার ছাত্র জনতা, শ্রমিক শ্রেণীর মানুষ আহত হয়েছেন। তাদের এখন আসলে তাদের ভরণ পোষণ করার জন্য কেউ নাই। তারা অনেকে আছেন যে নীরবে এসেছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আবার নীরবে চলে গেছেন। তো এই আত্মত্যাগ,
এই যে মানে দুর্বিষহ একটা সময় পার করে আমরা তো আসলে এই রকম বাংলাদেশ প্রত্যাশা করি না। জনগণ ভোট দিয়েছে, সরকার গঠন হয়েছে, আমরা বিরোধী দলের জায়গা থেকে সরকারকে ওয়েলকাম করেছি। আমরা চেয়েছি যে সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করুক, কিন্তু দেখা যাচ্ছে যে জুলাই সনদের জন্য গণভোট হয়েছে, 70% মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। সেইটাকে কাটছাট করে সেইটাকে অস্বীকার করার মতো দুঃসাহস এই সরকার দেখাচ্ছে, জনগণের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাচ্ছে। আপনারা তো বিরোধী দলে আছেন এখন, মানে সেটাই সেই জুলাইয়ের যে গণভোটের রায় যদিও অনেকাংশেই সরকার ইতিমধ্যে আপনার বাস্তবায়নের পথে আছে, তো মানে বাকি বা যেই জুলাইকে বাকি সনদ বাস্তবায়নের জন্য আপনারা কি করছেন, মানে জনগণের পক্ষে, জনগণের সেই ম্যান্ডেট নিয়ে যে এসেছেন, আপনারাও বিরোধী দলে আছেন, সেই ক্ষেত্রে কি আপনারা মনে করছেন সফল হচ্ছেন বিরোধী দল হিসেবে জনগণের কথাগুলো বলার জন্য? দেখুন, আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেইখানে কিন্তু বেশ কয়েকটা কমিশন গঠন করা হয়েছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় কিন্তু আলোচনা করা হয়েছে যে আমরা ঐকমত্য কমিশনে আলোচনা করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে সিনিয়র লিডাররা আছেন তারা তাদের যে করণীয় সেটার ব্যাপারে জানিয়েছে, লিখিত দিয়েছে, বারবার বলেছে যে এই বিষয়গুলো করতে হবে, বলেছে যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করতে হবে। কিন্তু দেখা গেল যে বিএনপি সরকার আসার পরে অনেকগুলো সংস্কার কমিশন বাতিল করে দেওয়া হয়েছিল, কিন্তু দিন শেষে কিন্তু সেই দিকেই কিন্তু বিএনপি সরকারকে আসতে হবে। কারণ আদায় করতে পারছেন কিনা আপনারা বিরোধী দল হিসেবে, আমার প্রশ্নটা মূলত সেরকমই ছিল আর কি। দেখুন, আমরা তো জনগণের কাছে দায়বদ্ধ, কারণ জুলাই গণঅভ্যুত্থানে নাহিদ ইসলাম এক দফার ঘোষক, তারপরে আমাদের যেসব সমন্বয়ক ছিল তারা ঘোষণা দিয়েই তো মানুষকে আহ্বান করেছেন যে আপনারা ছাত্র জনতার পক্ষে নেমে আসুন। তখন কিন্তু গার্মেন্টস শ্রমিক, রিস্কাওয়ালা কেউ কিন্তু আসলে তখন বসে থাকে না, সবাই কিন্তু নেমে এসেছিল। তো ওই জায়গা থেকে তারা নেমে এসে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের একটা দায় আছে। জি, আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই সাদমান আব্দুল্লাহ, আপনার কাছে একটু যেতে চাই আসলে, যেটি হচ্ছে জুলাইয়ের যে আসলে গণঅভ্যুত্থান, সেখানে নিশ্চয়ই আপনারাও দেখেছেন শত শত মানুষের লাশ, মানুষের যে প্রত্যাশা, শত বিভৎসতার মধ্যেও যে মানুষ এগিয়ে গিয়েছিল, যে জুলাইকে ধারণ করেই আজকে সরকার ক্ষমতা আছে, যে জুলাইকে ধারণ করে বিরোধী দলও আজকে এই একই জুলাইকে ধারণ করা বিরোধী দলই। তো প্রশ্ন হচ্ছে মাত্র 2 বছর বয়স হলো, সেই 2 বছরে আমরা আবার দেখছি জুলাই কি কেউ কটূক্তি করছে, অপমান করছেন, ধিক্কার দিচ্ছেন, বাট সরকার তেমন কর্ণপাত করছে না। ইতিমধ্যে দেখছেন জুলাই স্মৃতিস্তম্ভ বানিয়ে সেখানে জুতো নিক্ষেপ করছে, বাট সরকার কি সেখানে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, সরকার কি ধারণ করছে না জুলাইকে নাকি? প্রথমত যে বিষয়টা আমি জানাতে চাই সেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার জুলাইকে ধারণ করে বলেই তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পেরেছে। কারণ বিগত 1.5 দশকে এই যে সরকার, যারা বিএনপি দল বলেন বা তার জোট সঙ্গী যারা রয়েছে, তারা সবাই কিন্তু এই হামলা মামলা, অসংখ্য গুম খুন, সবকিছু অত্যাচার নিপীড়িত হয়ে তারা কিন্তু এই মসনদে বসেছেন। এবং সর্বোপরি যে 24শে গণ অভ্যুত্থান, সেখানে মূলত তাজা রক্ত মারিয়েই তারা হচ্ছে সংসদে বসেছেন। তো আমি অবশ্যই এই বিষয়ের উপর আস্থা রাখতে চাই এবং আস্থা রাখবো এই কারণে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অবশ্যই জুলাই ধারণ করে, কারণ তারা ইতিমধ্যে জুলাই সনদের বেশ কয়েকটি বিষয়, মানে প্রায় সিংহভাগই তারা কিন্তু বাস্তবায়নের জন্য কাজ করা শুরু করে দিয়েছে। কয়েকটি বিষয় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে তড়িঘড়ি করা যে বিষয়টি বা আরো যে তাড়াহুড়া করা যে দরকার ছিল বা আরেকটু যে তাড়াতাড়ি যে প্রত্যাশাটা ছিল যে আমরা আরেকটু তাড়াতাড়ি জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চাই, তো সেই বিষয়টি নিয়ে আমাদেরও একটু ছিল মতানৈক্য ছিল যে আমরা চেয়েছিলাম যে আরো তাড়াতাড়ি জুলাই সনদ বাস্তবায়ন হোক। যেমন এই কারণে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ 3টি প্রেস কনফারেন্স করেছি এবং সেখানে বারবার বলেছি যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার যাতে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে, কারণ এই জুলাই তো আসলে কারো মানে একক কৃতিত্ব নয় বা এই বাংলাদেশ সরকারের না বা অন্য কোনো বিরোধী দলের না, যেহেতু সম্মিলিতভাবে এটি একটি আমাদের অর্জন। জুলাইকে আমি প্রশ্নটি আরেকবার যদি আপনাকে একটু করি, যেটা স্পেসিফিক আপনার কাছে আমরা জানতে চাই, একজন জুলাই যোদ্ধা হিসেবে আপনার হৃদয় রক্তক্ষরণ হয় কিনা যখন জুলাইকে অপমান করে? অবশ্যই। আমি বলছিলাম যে আপনি জুলাই স্মৃতিস্তম্ভ বানিয়ে যখন জুতা নিক্ষেপ করে আপনার হৃদয়ে তখন রক্তক্ষরণ হয় কিনা? আপনার সরকারে আছেন, সরকারে কি করণীয় ছিল বা কি করেছিল আসলে? অবশ্যই এটা মানে এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। জুলাই আমাদের আসলে অস্তিত্ব, আমি বলতে চাই, কারণ জুলাই না হলে আমি তো এখানে বসতে পারতাম না, হয়তো আয়না ঘরে থাকতাম বা কিংবা ফাঁসির কাছে
রায় চলে আসতো। অবশ্যই জুলাইয়ের উপর যখন কেউ কথা বলে, জুলাইকে যখন কটূক্তি করে কথা বলে, বিশেষ করে প্রতিনিয়ত আওয়ামী লীগ এবং তাদের দোসররা, বিশেষ করে কালচারাল ফ্যাসিস্টরা যেভাবে কয়েকদিন আগে মাথাচাড়া দিয়ে উঠেছিল, তারা যেভাবে আসলে জুলাইকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, সেগুলো যখন আমরা দেখি তখন আমরা আসলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। সরকারের কোনো পদক্ষেপ দেখছেন কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, আপনার জানা আছে কিনা? না, অবশ্যই আমি দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে তিনি বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগ এই বাংলায় বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবেন না। তবে কিন্তু তারপরও আমরা তাদের বক্তব্য বা তাদের তৎপরতার পরও আমরা দেখছি ফজরের পরে ঝটিকা মিছিল দিচ্ছে ছাত্রলীগ, তারা বিভিন্ন জায়গায় একটা হামলা করে আবার চলে যাচ্ছে, সহিংসতা কর্মকাণ্ড ঘটেছে। আমার মনে হচ্ছে জিনিসগুলো, এই পদক্ষেপগুলো অতটা তাৎপর্যপূর্ণ হচ্ছে না। আরও আসলে এখানে আসলে গুরুত্ব দেওয়া উচিত, কারণ আপনি যত এদেরকে সুযোগ দিবেন তারা কিন্তু এক ধরনের ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। তারা জনগণের কাছে গিয়ে বলছে যে জুলাই একটি স্ক্যাম ছিল, মানুষকে ভুল পথে নেওয়া হয়েছে, পরিচালনা করা হয়েছে। এই ধরনের ন্যারেটিভ কিন্তু তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তো আমার বিএনপি সরকারের প্রতি একটি করজোরে আবেদন বলতে চাই, যদি এটা না করে তারা, ছাত্র অধিকার পরিষদ সরকার দলের একটি অংশ হওয়ার পরেও, ছাত্র অধিকার পরিষদ আসলে সরকার দলের অংশ না, গণ অধিকার পরিষদ, আমরা ছাত্র অধিকার পরিষদ সবসময় সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করেছি। আমরা যদি সরকার যদি এই ধরনের কাজ করে, যদি অপতৎপরতা মানে তারা যদি প্রশ্রয় দেয় সামনেও, তাহলে আমরা আসলে এক হাতে নিতে বাধ্য হব। কারণ আমরা জুলাইয়ের উপরেই অস্তিত্ব, জুলাইয়ের কারণেই আমরা এখানে বসেছি। তো আমরা বেশ কয়েকটি বিক্ষোভ সমাবেশও কিন্তু আমরা করেছি। আপনি যদি বিগত কয়েকদিনের দেখে থাকেন, নিউজ মিডিয়াগুলো দেখে থাকেন, ছাত্র অধিকার পরিষদ বেশ কয়েকটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, রাজু ভাস্কর যে মিছিল করেছে, ইভেন ভারতের সীমান্তের মধ্য দিয়ে যে মানে ভারতীয় তাবেদাররা যে একটি তাদের যে আসলে একটি প্রেসক্রিপশন বাস্তবায়ন করার চেষ্টা করছে, যে অবৈধ পুশিনের মাধ্যমে, সেটির বিরুদ্ধেও কিন্তু আমরা শক্ত অবস্থান নিয়েছি। এবং এই বিষয়গুলোতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো কঠোর হওয়া প্রয়োজন, কারণ তারা যত প্রশ্রয় দিবে তত আসলে আসবে। সাদমান আব্দুল্লাহ, নীরব হাসান, আপনার কাছে যেতে চাই একই প্রশ্ন নিয়ে। আসলে যে জুলাইয়ের জন্য 1400 মানুষের লাশ, 30,000 বিকলাঙ্গ, জুলাইয়ের কারণেই আজকে সরকার, জুলাইয়ের কারণেই আপনার পাশির কাষ্ট থেকে এখন সংসদের দাঁড়িয়ে কথা বলছেন, সকল কিছু মিলে সেই জুলাইকে যখন অবমাননা করা হয়, আপনার এটা সরকারের দায়টা আসলে মানে সরকার কোন পথে যাচ্ছে, জুলাইয়ের ধারণ করা সরকার, সেটার কোনো প্রতিবাদ দেখছেন না, মানে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয় কিনা, বা এই বিষয়ে সরকারের উদ্যোগে কি বলো আপনার? দেখুন, একটা নির্বাচিত সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের সামগ্রিক বিষয় সরকারের উপরে নির্ভর করে। কিন্তু আমরা দেখতে পাই যে সরকার দলীয় যে মন্ত্রীরা আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। আবার দেখা যায় যে আমাদের কালচারাল ফ্যাসিস্ট মেহরাজ আফরোজ শাওন, আনিস আলমগীর সহ যেসব জান্নাতুল পিয়া যেসব সাংবাদিকরা আছে, তারা কিন্তু এই জুলাইকে অবমাননা করে, অপমান করে বহাল তবিয়তে আছে। মানে কারণটা কি পিছনে? কিন্তু আমরা আসলে সরকার কোন উদ্যোগ কি নিচ্ছে কিনা, আমরা আসলে সরকারের আসলে কোনো ধরনের উদ্যোগ আমরা আসলে দেখি না। এখন সেইটা আমাদের সরকার দলীয় জোটের বন্ধুরা বলতে পারবেন যে তারা আসলে আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কিনা, এটা নিয়ে আপনারা আপনাদের উদ্যোগ কি আছে সামনে? আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ আমরা এই গণ অভ্যুত্থানে আমাদের সাথেই আমাদের ভাইরা শহীদ হয়েছেন। তো এই জায়গা থেকে আমাদের হৃদয়ে অবশ্যই রক্তক্ষরণ হয়। আমরা তো আমাদের জান, আমাদের জবান যতদিন আছে, আমরা জুলাইয়ের পক্ষে কথা বলবো, মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলবো। আমরা জুলাইকে কেউ যদি ডিজন করতে চাই, এখন আপনি দেখেন শেখ মুজিবুর রহমান 70-এর আগে, 71-এর আগে তিনি বাংলাদেশের নেতাদের ভিতরে একজন ছিলেন, সেটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু 72-এর পরে তিনি যে বাকশাল গঠন করেছেন, তিনি যে মুজিব বাহিনী গঠন করে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, তিনি যে সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরেছিলেন, একদম মানে সবকিছুই একটা দলের অধীনে চলবে, আর কেউ কোনো কথা বলতে পারবে না। তো এটার পরে কিন্তু তার যে অবদান ছিল, তার অবদানগুলো কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে, মুছে যায়। তো সেই জায়গা থেকে আমাদের সরকার দলীয় ভাই বোনদেরা প্রায় 16-17 বছর এই ফ্যাসিস্ট আমলে সার্ভাইভ করেছেন, জুলুম সহ্য করেছেন, হল, নির্যাতন, জেল, তারা এইসব সয়েছেন। তারপরে তারা ক্ষমতায় এসেছেন, কিন্তু তারাও যদি ওই আওয়ামী ফেসিবাদের মতো বাকশাল কায়েম করতে চান, তারা যদি ওই আওয়ামী লীগের মতো আসলে একটা রামরাজত্ব কায়েম করতে চান, তো সেইখানে আমরা অবশ্যই কথা বলবো।
আমাদের জুলাই আমাদের সেই সাহস দিয়েছে, সেই ম্যান্ডেট দিয়েছে। আমরা সবসময় সেই সাহস এবং আসবো আমরা দর্শক, আপনারা দেখছেন জুলাই আত্মত্যাগ, প্রত্যাশা এবং প্রাপ্তি। দুজন তারুণ্যদীপ্ত অতিথি কথা বলছিলেন, সাদমান আব্দুল্লাহ সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ, কথা বলছেন নীরব হাসান সুজন সহসভাপতি জাতীয় ছাত্র শক্তি এনসিপি। দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও দেখা হবে, সাথেই থাকুন। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড। You are very well spoken and brave. নরমালি জেনারেলাইজলি কাজ করতে চায়, সুযোগটা চায়, তুমি তার সুযোগটা নষ্ট করছো। ভালো লাগছে, ওর সাথে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে। ধরো আমরা শিল্পীরা কি পাই, গান নিয়ে কত টাকা দেয়, ওই গানের সময় বাজেট থাকে, সবকিছু বাজেট গানের সময়। আর যে আমাদের এখানে তো প্রচুর ধর্ষণ হচ্ছে, প্রচুর বলাৎকার হচ্ছে। একটাই কারণ, আমি আমার মনে করি আসলে একটা দেশকে, একটা জাতিকে, একটা সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই, রাজনীতির ভিতরে আসলে খুব বেশ অসম্ভব বলা যায়। আল্লাহ মালিক স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, না হলে আপনি বাবার পিছে মানুষ করবেন। আমি গতানুগতিক একজন সাধারণ মানুষ, বাট আমি জীবন উপভোগ করতে পছন্দ করি। 18 সনের নির্বাচনে আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। এন্টার টিভির নিয়মিত অনুষ্ঠান দ্য জার্নি উইথ মেঘনা আলম, প্রযোজনায় গোলাম রাব্বানী কিশোর, দেখবেন প্রতি শুক্রবার ও মঙ্গলবার রাত 9টায়। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল অটোমোবাইলস লিমিটেড। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। জুলাই আত্মত্যাগ, প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব মিলাচ্ছিলাম। দুজন অতিথি কথা বলছেন, সাদমান আব্দুল্লাহ সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ, কথা বলছিলেন নীরব হাসান সুজন সহসভাপতি জাতীয় ছাত্র শক্তি। আমরা একটু যেতে চাই, নীরব হাসান আপনার কাছে একটু যেতে চাই। যেটি বলছিলাম, আপনার বিচার প্রক্রিয়া, এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি এখন ক্ষমতায়ও আছে, আপনার বিরোধী দলেও আছে, বাট আমরা দেখছি জুলাইয়ের যে বিচার প্রক্রিয়াটা মাত্র 3টা রায়। প্রথম রায়টি হচ্ছে 17 নভেম্বর 2025 অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আর এখন দুটো রায় এই সরকারের সময় যদিও কার্যক্রমগুলো অনেকটাই এগিয়ে দিয়েছিলেন। বিচার প্রক্রিয়াটা অনেকেই বলছেন, পত্রপত্রিকা আসছে, কিছুটা ধীরগতি দেখছেন মনে হচ্ছে। আপনি কি মনে করছেন আসলে এই সরকারের কোনো আন্তরিকতার অভাব আছে? দেখেন, জুলাই গণ অভ্যুত্থান মানুষের চিন্তা এবং চেতনায় বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। এখন সেই জায়গা থেকে যারা শহীদ এবং আহত ফ্যামিলি আছেন, তারা অবশ্যই আশা করে যে বিচারটা যেন দ্রুত হয়, কারণ বিচার প্রক্রিয়া যত পিছাবে ততই কিন্তু মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাগুলো নষ্ট হবে। তো সরকার এই জায়গা থেকে মানে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না, বিচার প্রক্রিয়াতে ধীরগতি আমরা দেখতে পাচ্ছি। তো এইটা তো আসলে জুলাই পরবর্তী সরকারের কাছ থেকে আমরা আশা করি। মানে জুলাইয়ের সাথে, রক্তের সাথে শহীদদের এখনো কান্নার সেই মানে এখনো স্তব্ধ হয়নি, অনেকের এখনো তার সন্তানের লাশও পায়নি। তো দেখেন, আসলে আমরা কিছুদিন আগে দেখেছি, একটা সংবাদ মাধ্যমে এসেছিল যে অনেক লাশকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে যেন খুঁজে না পাওয়া যায়। তো এরকমই আছে যে আপনারা দেখতে পারবেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তৎকালীন এক ওই যে আচার বিক্রি করে, পেয়ারা তারপর শসা এগুলো বিক্রি করে এক হকার, তিনি বলতেছিল যে আমি সামনে আগায় যদি আমার 2টা ছাত্র ভাইকে উদ্ধার করতে পারি, সেটাই তো অনেক কিছু। আপনারা বুঝেন না কেন? সাংবাদিক ছিল, পুলিশ ছিল। তো এরকম তো অনেক মানুষ রাস্তায় নেমে এসে, যে যারা হকার, রিস্কাওয়ালা, নিম্ন শ্রেণীর মানুষ, তাদের হয়তো কোনো পৈতৃক পরিচয় নাই, বা তারা হয়তো তাদের পরিবার তাদের পরিচয় ক্লেম করে না, কিন্তু 4 বছরের শিশু মারা গেছে, 4 বছরের শিশু মারা গেছে। এই যে মানুষের আত্মত্যাগ, এই মানুষের আত্মত্যাগের উপরে, এই যে রক্তের উপরে সরকার দাঁড়িয়ে আছে, সেইখানে যদি সরকার বিচার প্রক্রিয়া ধীরগতি করে, এই আনিস আলমগীর
মেহের আফরোজ শাওনের মতো কালচারাল ফেসিসগুলো যদি জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে, তাহলে সরকার বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যদি নীরব থাকে, তাহলে আমাদের প্রশ্ন জাগে যে জুলাইয়ের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে, যেই রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে, তারা সেটা কতটুকু ধারণ করে। আচ্ছা, আমরা এই প্রশ্নটা নিয়ে আসছি আপনার কাছে সাদমান আব্দুল্লাহ, জুলাইয়ের ধারণ করে কিনা আসলে সরকার বলছিলেন নীরব আছেন, আসলে যদি ধারণ করে কিনা, মানে আমরা আমাদের কর্মকাণ্ড সরকারের বহিঃপ্রকাশ আছে কিনা, আসলে ধারণ করে কিনা, আপনি কি মনে করছেন? আমি তো আসলে প্রথমেই উত্তরটি দিয়েছি, সেটি হচ্ছে জুলাইকে অবশ্যই ধারণ করতে হবে। জুলাই তো আসলে মুখে মুখে জপার জিনিস নয়, জুলাই তো আমরা আসলে রক্তের বিনিময়ে মানে ক্রয় করেছি বলা যায়, রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। তো এটি নিয়ে আসলে গড়িমসি করার সুযোগ নেই, তালবাহানা করার সুযোগ নেই। যখন আপনি দেখবেন বিচার বিভাগ এখনও ধীরগতির, বিচার বিভাগ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, তো অবশ্যই আমরা যে কোনো সেখানে সরকার বিএনপি থাকুক, জামাত থাকুক, এনসিপি থাকুক, যে কোনো থাকুক, আমরা তাকে প্রশ্ন করতে বাধ্য হব। তবে প্রশ্নটি হচ্ছে আমরা আসলে তাদেরকে পর্যাপ্ত সময়টি দিচ্ছি কিনা। কারণ বিএনপি সরকার বেশ গঠিত হয়েছে বেশ কিছুদিন, মাত্র 4 মাস হয়েছে। তা আমরা তাদেরকে থিতু হওয়ার জন্য আরেকটু সময় দেখি। যদি তারা আসলে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি যদি বাস্তবায়নে ব্যর্থ হয়, তো অবশ্যই আমরা ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে আমরা আশা করব আমাদের বিরোধী দলের ভাইরাও আমাদের সাথে যুক্ত হয়ে এই বিএনপি সরকারের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। কিন্তু তাদেরকে তো আসলে সময়টা দেওয়া উচিত, আমি মনে করি তাকে পর্যাপ্ত সময়টা দেওয়া উচিত। এখন আমার প্রশ্ন, ভাইদের যে সংগঠন, তাদের প্রতিনিধিরাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, প্রায় দেড় বছরের মতন ক্ষমতায় ছিলেন। 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে আসলে কত কি দিয়েছে, জুলাইয়ের আকাঙ্ক্ষা কতটুকু তারা আসলে পূরণ করতে পেরেছে? তারা তো আমরা দেখতে পেয়েছি এক ধরনের মার্কিন যে চুক্তি তারা সই করেছে, সেইটির মাধ্যমে বাংলাদেশকে এক প্রকার বিক্রি করার দ্বারপ্রান্তে তারা ছিল। এবং তারা বিভিন্নভাবে দেখেছি ইন্টারন্যাশনাল যে সংশ্লিষ্টতা, এইগুলোর যে এই ট্র্যাপগুলোর মধ্যে বাংলাদেশকে ফেলার চেষ্টা করেছেন। তারা এই 1.5 বছরে কতগুলো আওয়ামী লীগের, স্বৈরাচারের, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগের কোন নেতাকর্মীকে তারা আসলে ওই ধরনের প্রকাশ্যে বিচার জনসম্মুখে দাঁড় করতে পেরেছেন? মানে জুলাইয়ের গণঅভ্যুত্থানের একটা মাস্টারমাইন্ড হিসেবে দাবি করার চেষ্টা করে এনসিপি। অবশ্যই। আপনি কি মনে করছেন তারা জুলাইয়ের স্পিডটা ধারণ করছে, এটা কি মনে করছেন মাস্টারমাইন্ড বা সেটা বলার চেষ্টা করছে? আপনি এটাতে অবশ্যই আমি প্রশ্ন রাখতে চাই এই কারণে, কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে কখন? যখন আপনি জুলাইয়ের পক্ষে যারা শক্তি, সবার পক্ষে যখন আপনি অবস্থান নেবেন। কিন্তু আপনি যখন এই ক্রেডিটটাকে সাধারণ জনতাকে ছিনিয়ে আপনি যখন নিজের পকেটে পড়ার চেষ্টা করবেন, তখনই কিন্তু আপনার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার স্বপ্ন আপনার মাধ্যমে আর হবে না। কারণ আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পরে একজন নেতাকর্মী হঠাৎ করে উদিত হয় এবং সে নাকি জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড। আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন 4 আগস্ট এই মিরপুর গোলচত্বরে আমার সামনে যখন সাজিদ ভাই নামের এক ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এর শিক্ষার্থী ছিলেন, 6 ফিট উচ্চতার লম্বা, তাকে যখন প্রায় দূর একটি বিল্ডিং থেকে স্নাইপার শট করে মারা হয় এবং সামনের একজন ছাত্র তার শোল্ডার থেকে ভেদ করে তার মাথার গুলি মাথা থেকে এক পাশ থেকে বের হয়ে আরেকজনের শোল্ডার দিয়ে ভেদ করে যায়। এই ধরনের নৃশংস হামলা যখন হতে পারে, এবং এই নৃশংস হামলায় সরাসরি সম্পৃক্ত মানে যারা ভুক্তভোগী যে ছাত্র জনতা, তারা উপস্থিত থাকতে অন্য কোন মাস্টারমাইন্ড হঠাৎ করে উদিত হতে পারে এবং তারা জনসম্মুখে এসে বলতে পারে আমাদের কারণে জুলাই এসেছে, জুলাই সম্পূর্ণ কৃতিত্ব আমাদের, জুলাই সকল ক্রেডিট তাদের। এবং জুলাইকে পুঁজি করে তারা এক ধরনের যে ব্যবসা শুরু করেছিল, এবং আমরা যে মূলত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলনটি করেছিলাম, কতটা বাস্তবায়ন তাদের হাত থেকে আমরা পেয়েছি। আপনারা দেখে থাকবেন জুলাইয়ে যারা আহত লিস্ট, এই আহত লিস্টে বেশিরভাগই তাদের সাথে নেগোসিয়েশন করা লোকজনই কিন্তু এই জুলাই আহত লিস্টে রয়েছে। আমি কিন্তু জুলাই আহত, আমি প্রায় 13টি স্প্লিন্টার বুলেটে আমি আক্রান্ত হয়েছি। কিন্তু তখন কিন্তু আপনার মেডিকেল রিপোর্ট বা মেডিকেল সার্টিফিকেট নেওয়ার সময় কিন্তু অনেক জুলাই যোদ্ধাই পায় নাই, কারণ রানিং এ ছিল, তারা হচ্ছে দৌড়ের উপর বিভিন্ন জায়গায়। আমার ছবি আছে, সবকিছু আছে, আমার এখানে দাগ আছে, নিশান আছে, সবকিছু আছে। এরকম আমার কথা না, এর থেকেও ভয়ানক অবস্থায় আরো কিছু আহত যোদ্ধা রয়েছেন, তাদেরকে কিন্তু আহত লিস্টে দেওয়া হয়নি। কেন? কারণ তাদের সাথে নেগোসিয়েশন হয়তো মিলে নাই, বা তাদের পক্ষের লোক না, তারপর তাদের মতাদর্শের পক্ষে যায়নি। তাহলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যে আমরা আন্দোলনটা করলাম, সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন আপনারাই তো প্রথমে ধূলিসাৎ করলেন। এবং আপনারা এখন প্রশ্ন তুলছেন বিএনপি সরকারকে, অবশ্যই প্রশ্ন তোলার রাইট আছে। আমরা তো এই মত পার্থক্যের জন্যই আসলে এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি, এবং আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, সমালোচনা করবেন, কিন্তু সরকারকে একটু সময় দেন। আপনারা তো 1.5 বছর ছিলেন, 1.5 বছর আপনারা কি করেছেন? আপনারা কি এই 1.5 বছরে শেখ হাসিনা ফাঁসির রায় বাস্তবায়নে কতটা ভূমিকা পালন করেছেন? আপনাদের সরকার মসনদে থাকা অবস্থায়
আপনাদের প্রতিনিধিরা মসনদে থাকা অবস্থায় দেশ থেকে সেফ এক্সিট নিয়ে ইন্ডিয়া চলে যায়, আমেরিকা চলে যায়, নরওয়ে চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়, বিভিন্ন দেশ থেকে এখন তো ক্ষমতা আছেন আপনারা, অনেকেই বলছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, আওয়ামী লীগের রাজনীতির সুযোগ করে দিচ্ছেন, বিচার প্রক্রিয়া সহজ করে দিচ্ছেন, এটা জনমতে আছে, পত্রপত্রিকা অবশ্যই। এখন আমি মানে সেটাকে আপনারা করছেন কি না, আমরা আমাদেরকে যদি আপনি বিএনপি সরকারের মধ্যে অন্তর্ভুক্ত করেন সেটা আসলে আপনারও একটা ভুল হবে, কারণ আমরা জোট সঙ্গী, বিএনপি জোটে আছি। গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ তারা কি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছে কিনা এটা আপনি প্রশ্ন রাখতে পারেন। এখন পর্যন্ত এই গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের কোনো ধরনের এরকম কোনো ক্লেম নেই, বরঞ্চ বিরোধী দলের বিএনপির তো কিছু আছেই, তারা আমরা এদের শক্ত প্রতিবাদ করেছি এবং আমাদের যে লিডার গণ অধিকার পরিষদ তারাও কিন্তু এর প্রতিবাদ করেছে। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে আমরা দেখেছি যে তার এলাকায় এক এমপি তার কাছে এক ধরনের টাকার নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু মিছিল করার পারমিশন নিয়েছে, এটা কিন্তু প্রমাণও হয়েছে। আচ্ছা, আমরা এই বিষয়টা ওনার কাছ থেকে জেনে আসি। নীরব হাসান, সুজন, আপনার কাছে বৈষম্যহীন সমাজ গড়ার যে স্বপ্ন দেখিয়ে সে বৈষম্য তৈরি করছেন, প্রশ্ন তুলছেন আসলে সাদমান আব্দুল্লাহ, এই বিষয়টি উত্তর দিবেন। আমি আমার সহ আলোচকের কথায় যাব। তো এর আগে আমি একটু বলতে চাই যে বিএনপি সরকার, আমি যে বললাম যে প্রশ্নটা তুললাম যে আসলে তারা ধারণ করে কিনা, দেখুন আপনারা দেখবেন যে সালাউদ্দিন সাহেব জুলাইয়ের কথা বলতেছেন, তিনি বলতেছেন যে আমরা ঘুমেছিলাম বা আমরা দেশের বাইরে ছিলাম বলে জুলাই সম্ভব হয়েছে। তো ওইখানে আরেক জায়গায় বিএনপি সরকারের যে ফজলুর রহমান, তিনি বলতেছেন জুলাইকে কালো অধ্যায়। তিনি বলতেছেন যে পুলিশ হত্যা হয়েছে 1000-এর অধিক, যখন যেখানে তথ্য আছে 51 জনের মতো, যেখানে তথ্য আছে 51 জনের। তো তিনি বলতেছেন যে না, তাইলে যখন সাংবাদিক বলল যে তথ্য তো আছে 51 জন, ঠিক আছে, 54 জন, 51 জনের আসলে কোনো ক্লেম পাওয়া যায় নাই। তো তখন তিনি বলতেছেন তাহলে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আবার বলতেছেন জুলাইকে কালো অধ্যায়, বলতেছেন যে জুলাই এত শহীদ হয় নাই। মানে একই দলে আপনি বলছেন বিভিন্ন মত, আসলে কোন যে বিভিন্ন মত মানুষ গ্রহণ করবে সেটাই, একই দলে যে বিভিন্ন মত, এটা তো আসলে ওই যে আওয়ামী লীগ ফ্যাসিবাদের মতোই হয়ে যাচ্ছে, যে তুমি একটা কথা বলবা আরেকজন আরেকটা কথা বলবে। আর আমার সহ আলোচক বন্ধু বলেছেন যে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন দেখিয়ে বৈষম্য তৈরি করছে, বৈষম্য তৈরি করছে। আমাদের সহ আলোচক বলছেন যে অন্তর্বর্তীকালীন সময়ে জুলাই নিয়ে আসলে কি করেছে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল তারা জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে গেছে, তারা এনসিপি, তখন তো এনসিপি গঠনও হয় নাই, তো এনসিপির আসলে ম্যান্ডেট এখানে ছিল বা এনসিপি আসলে এখানে প্রভাব রাখছে, এটা আসলে একটা ভুল কথা। সরকার থেকে পদত্যাগ করে তো এনসিপি গঠন করেছে, এটা কিংস পার্টি বলতে পারি না আমরা। এখন সরকার থেকে ফজলুর রহমানও তো ছাত্রলীগ থেকে বিএনপিতে এসেছে, রাশেদ খানও তো গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে গিয়েছে। এটা সরকার থেকে, সরকার দলের থেকে পদত্যাগ করে একটা দল গঠন করা আর কোন জায়গায় জয়েন করা এক জিনিস না ভাই। দল গঠন করা, দল আসলে এইখানে দল গঠন, যে সরকার দল গঠন করে দিয়েছে, এইটা মানে আমি মনে করি না এইটা সত্য কথা। তো আমাদের সমালোচক বন্ধু, এত কম সময়ে এত ফান্ডিং, এত জায়গায় সরকারের গুড বুকি ছিলেন আপনারা নাকি? মানে দল গঠন এটা বলতে পারেন ভাই, এটা বলতে পারেন যে না, এটা বলতে পারেন যে মানুষের একটা আগ্রহের কারণে, মানুষের চাহিদার কারণে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, পুরনো যে বন্দোবস্ত, বস্তাপচা রাজনীতির যে কালচার, যে ক্ষমতার রাজনীতি, ওই যে ডেভিড ইমন ডন, এই ডন কালচারকে, একটা ডনকে কেন্দ্র করে একটা রাজনৈতিক সার্কেল গঠন হবে, সেইখানে একজন নেতা থাকবে, তিনি তার এলাকাকে বিভিন্ন সন্ত্রাসী কিশোর গ্যাং দিয়ে নিয়ন্ত্রণ করবে, বিভিন্ন ব্যবসায়ীদের সাথে নেগোসিয়েশন করবে, এই করে করে একটা রাজনৈতিক দল গঠিত হবে বা ওইখান থেকে একজন ক্ষমতায় যাবে, এমপি মন্ত্রী হবে, সেইখান থেকে সেইখান থেকে সরকার যখন গঠন হবে তখন তারা বাগবাটোয়ারা করে এই জায়গাগুলো খাবে। কিন্তু এইটা তো আসলে জুলাই পরবর্তী মানুষ চায় নাই। জুলাই পরবর্তী মানুষ চেয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে মানুষ লড়াই করবে। জুলাই বন্দোবস্ত বলতে জনাব নির্বাচন, আমি একটু যদি আপনাকে থামিয়ে বলি, জুলাই বন্দোবস্ত বলতে কি বুঝাচ্ছেন? আমরা কি এটা বুঝি যে এনসিপি ও নতুন যাদের বিরুদ্ধে ছাত্র নেতারা আমাদের জুলাইয়ের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জুলাইতে গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, তাদেরকে দলে ভিড়িয়ে এনে পুনর্বাসনের দায়িত্ব, এটা কি নতুন বন্দোবস্ত বলে মনে করছেন? এটা এরকম? আমরা যদি প্রমাণ হিসেবে দেখতে চাই, দু একটি প্রোগ্রামও আপনাদের ঢাকার বাইরে যখন যেখানে হচ্ছে দেখছি, জয় বাংলা স্লোগানও দিচ্ছি মিছিল থেকে। তার মানে কি এতে করে তাদেরকে দলে পুনর্বাসন করে কি নতুন বন্দোবস্তের ইতিহাস তৈরি করতে চাচ্ছেন কিনা? না না, দেখেন, জুলাইয়ের বিরুদ্ধে, মানে জুলাইয়ের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল
এমন কেউ কি এমন কারোর সাথে কি আমাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা সেইটা আপনি দেখেন। আছে কিনা সেটাই তো দেখছি আমরা, আপনাদের মিছিল থেকে বক্তব্যের জয় বাংলা স্লোগানও দিচ্ছি। কিন্তু আমি জিনিসটা একটু ক্লিয়ার করি। দেখেন জুলাইয়ে কিন্তু অনেক মানুষ নেমে এসেছে রাস্তায়, যারা দেখা গেল যে আমরা দেখেছি যে 15 জুলাইয়ের পরে 2024 সালের 15 জুলাইয়ের পরে অনেক ছাত্রলীগের নেতা, অনেক আওয়ামী লীগের নেতা কিন্তু পদত্যাগ করেছে। তারা এই যে ছাত্র গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা আন্দোলন করেছে। এখন আপনি দেখে থাকবেন যে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি বলেন, এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, এই যে মানুষগুলা যাদের সাথে হয়তো আওয়ামী লীগের নেতাদের ছবি আছে কিন্তু তারা জুলাইয়ের পক্ষের শক্তি। এখন তারা বা ধরেন আপনি কিভাবে সেটা আইডেন্টিফাই এখন করছেন? তার মানে বলছেন যারা আপনাদের, আমি একটু শেষ করি, তারা সাথে আছে, তারা ফ্রেশ বা তারা জুলাইয়ের আমি পক্ষে একটু ছিল, বলি শেষ করি, তারা আসলে যাবে কোথায়? তারা কি বাংলাদেশের নাগরিক না? এখন তারা যদি কোনো অন্যায় করে না থাকে, কোনো ফৌজদারি অপরাধ করে না থাকে, জুলাইয়ের পক্ষের যদি শক্তি হয়, তাহলে তারা বিভিন্ন রাজনৈতিক দলে যেতে পারে। যে কিছুদিন আগে আপনি দেখবেন যে ছাত্র দলের একটা কমিটি হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে তো আপনি ধরেন মামলা হয়েছে, আমার কাছে তথ্য হচ্ছে প্রায় 4000-এর মতো মামলা হয়েছে আপনার জুলাই গণঅভ্যুত্থানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে। যদি আমরা স্পেসিফিক বলি 4000-এর মতো মামলা হয়েছে, আসামি প্রায় 1 থেকে 1.5 লক্ষ। তার মানে আওয়ামী লীগের যদি 3 কোটি সমর্থক থাকে, 4 কোটি সমর্থক থাকে, আমরা ধরে নেই, তার মানে 1 থেকে 1.5 লক্ষ মামলা হয়েছে। তার মানে বাকি সবই তো ফ্রেশ। তারা তো রাজনীতিও করতে পারে, তারা তো সব তাদের তো উন্মুক্ত হওয়াই মানে উচিত বলে মনে করছেন। আপনার কথা ঠিক কিনা? না, এখন যদি আপনি বলেন যে আওয়ামী লীগের রাজনীতি করার ম্যান্ডেট আছে, সেইটা আসলে একটা গণহত্যা ঘটানোর পরে পৃথিবীতে কোনো পার্টি আসলে সেই দেশে সার্ভাইভ করতে পারে না। নাৎসি পার্টি বলেন, আপনি ইতালির কথা বলতে পারেন, জার্মানির হিটলারের যে নাৎসি পার্টি সেটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। ভারতের পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নিষিদ্ধ আছে, পাকিস্তানে আছে, তো এটাকে কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তো সেই জায়গাতে অপরাধী না, আপনার পক্ষে সকলে তো কিন্তু অপরাধী না। এখন আমি তো এটা ক্লিয়ার করেছি যে জুলাই যখন গণ আন্দোলন হয়, যখন ছাত্র জনতার উপর গুলি চলে, তখন কিন্তু অনেকেই ছাত্রলীগ থেকে পদত্যাগ করে কিন্তু ছাত্র জনতার কাতারে নেমে এসেছিল। আপনি কিছুদিন আগে দেখতে পারবেন যে কিন্তু ছাত্র দলের একটা কমিটি হয়েছে, সেইখানে 2 জন ছাত্রলীগ থেকে ছাত্র দলে এসেছে। এখন তারা বলতেছে যে তারা কৌশলের কারণে ছিল। এখন কেউ যদি ফৌজদারি অপরাধ করে থাকে, কেউ যদি ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে, তাকে যদি সেই অন্য কোনো রাজনৈতিক দল সুযোগ দেয়, সেটা হলো জুলাইয়ের সাথে গাদ্দারি। ওকে, আমরা একটু সালমান আব্দুল্লাহ, মানে আপনারা কি মানে পরস্পরের যোগ সাজশের মাধ্যমে কি পুনঃস্থাপনের বা পুনর্বাসনের কাজটি করছেন কিনা? আসলে আপনি ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, এমনকি শ্রমিক অধিকার পরিষদেও আপনি এমন একটি নজিরও দেখাতে পারবেন না যেখানে লীগের পুনর্বাসন আমরা করছি। মানে এবং না, আমাদের লীগের পক্ষে ছিল, জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করেছে, তাদের কেউই ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদে কেউই নেই। যারা সমালোচককে বলতে চাই যে ছাত্রলীগ, আমি বলি তৌহিদ আফ্রিদি জুলাইয়ের বিপক্ষে শক্তি, আমি বলি তার সাথে কিন্তু তাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর যোগাযোগ করে। আপনার এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ নেই, আপনি তথ্য প্রমাণ থাকলে প্রকাশ আমার সামনে উপস্থাপন করতে পারেন। তথ্য প্রমাণ থাকলে উপস্থাপন করতে পারেন। অবশ্যই তথ্য প্রমাণ আছে। এই ধরনের ন্যারেটিভগুলো ছড়িয়ে আসার, বিভ্রান্তি করার চেষ্টা করা হয়। এরকম আমি যেটা বলছি, বন্ধু যদি বলেন যে আসলে নেই, তাহলে তিনি সেটা আমি বলি, যেটা বলছি, আমাদের সংগঠনে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে রাজনীতিতে যুক্ত ছিল এমন, মানে যারা রাজনীতি করেছে এরকম, কিন্তু জুলাইয়ে তারা পদত্যাগ করে এসেছে। তারা আসলে যে আপনি যদি দেখেন, আপনি ধরেন আপনার বিশিষ্ট মতিউর রহমান, তিনিও কিন্তু পাকিস্তান বিমান বাহিনীতে ছিলেন। তিনি কিন্তু ওইখান থেকে এসে পূর্ব পাকিস্তানে যুক্ত হয়ে আমাদের পক্ষে মুক্তিযুদ্ধ করেছেন। তা তিনি কি বিশিষ্ট হননি? হয়েছেন। তার এই বীরত্বটা কেন? তিনি ওই জায়গাটা পদত্যাগ করে, ওই জায়গাটা ত্যাগ করে তিনি কিন্তু আমাদের পক্ষে অবস্থান করেছেন। এই ধরনের গার্ডস যাদের ছিল তাদেরকে আমরা বিবেচনা করেছি, তাদেরকে আমরা স্থান দিয়েছি। একই বিবেচনা যদি এনসিপিও তাই বলে, না, এনসিপি আমি বলতে কি করব, এনসিপি তারা করেছে, তারা যদি করেছে, তারা যদি করে থাকে, এটা সমস্যা নেই আমাদের। কিন্তু আমার সমস্যাটা কোন জায়গায়, সেটা হচ্ছে জুলাইয়ে যারা নিশ্চুপ ছিল, যারা আওয়ামী লীগের পক্ষেও তেমনটা বলে নাই, আবার জুলাইয়ের পক্ষে কোনো স্টেটমেন্ট নাই, তাদের ফেসবুক তাদের ব্ল্যাঙ্ক, তারা কিন্তু আসলে গুপ্ত ঘাতক হিসেবে আমি মনে করি। কারণ আপনি যদি সরকারের পতন না হতো, এরাই কিন্তু এই সুবিধার লোভে তারা কিন্তু বলতো যে আমরা তো জুলাইয়ের পক্ষে অবস্থান নেই, সরকারি সুবিধা নেই, আমাদের উপরেই তারা কিন্তু চড়াও হতো। এদেরকে যখন তারা শেল্টার দিয়েছে, আমি প্রমাণ দিচ্ছি, আমার হলের সভাপতি, আহ্বায়ক, নামটা আপনি দেখে নিয়েন,
আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, আমার সলিমুল্লাহ মুসলিম হলের আহ্বায়ক, তিনি ছাত্রলীগের পোস্টেড ছিলেন, তার জুলাইয়ের পক্ষে কোনো স্টেটমেন্ট নাই, জুলাইয়ের বিপক্ষেও কোনো স্টেটমেন্ট নাই, আওয়ামী লীগের পক্ষে কোনো স্টেটমেন্ট নেই, কিন্তু সে আহ্বায়ক হয়েছে জাতীয় ছাত্র শক্তির। তাহলে এরকম কিন্তু নজিরবিহীন, মানে অনেক নজির আছে, মানে এর উদাহরণ আছে। আমি যদি একটার পর একটা বলতে চাই শেষ করা যাবে না। তা আপনারা কেন শেল্টার দিচ্ছেন? এবং আমি আরেকটা বিষয় যে বলবো সেটা হচ্ছে এদেরকে শেল্টার দেওয়ার কারণেই ওই যে আপনাদের যে এমপি তারা যে মিছিল করার পারমিশন দিচ্ছেন, এইটি কি কোনোভাবে তার সাথে সংযোগ স্থাপন করে কিনা, এটির উত্তর আপনি দিবেন। আর যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন নাই যে আপনারাই কিন্তু বৈষম্যমূলক প্রথম পরিবেশটা সৃষ্টি করেছিলেন। কারণ আমি যদি আপনাদের ছাত্র সংগঠনের কথা চিন্তা করি, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রথম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের একটি সংগঠন আপনারা প্রথম প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেখানে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এক প্রকার বঞ্চিতই করা হয়নি, প্রাইভেটটাকে রাখা হয়নি, যে কারণে তারা যেখানে এই জুলাই গণঅভ্যুত্থানে একটা ভালো স্টিক হোল্ডার অবশ্যই হচ্ছে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় তুলে এনেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়কে যদি আপনি মূল্যায়ন করতে হয়, অবশ্যই তার একই মাপকাঠিতে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আপনার রাখতে হবে, কারণ তারা দুর্গ করে তুলেছিল। আমরা যখন হল থেকে বের হয়ে গেছি তখন আমাদের আসলে থাকার জায়গা নেই, আমরা আসলে ছড়িয়ে ছিটিয়ে আন্দোলন করেছি, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু সংঘবদ্ধ হয়ে তারা কিন্তু আমাদের সাথে ছিল, এই যে তাদেরকে আপনারা বঞ্চিত করেছেন। এবং তারা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়কে ব্লেম করে আমরা নাকি কুক্ষিগত করার চেষ্টা করেছি। এই ব্লেমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর এসেছে শুধুমাত্র এনসিপি এবং ছাত্র এই তৎকালীন বাকছাসের কারণে। তাদের দাবি বাকছাস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি করছে এবং ক্ষমতা কুক্ষিগত করে তারা হচ্ছে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে মাইনাস করছে। এবং সেই ঘটনা জের ধরে কিন্তু আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়টি সংঘাতেরও কিন্তু ঘটনা ঘটেছিল, একটি ধরপাকড় হয়েছিল, আপনি জানেন যে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জুলাই যোদ্ধারা তারা কিন্তু মারপিটে হয়েছিল, রিফাত রশিদ সেখানে যুক্ত ছিলেন, অনেকেই ছিলেন। পরবর্তীতে তারা বলছেন যে আমরা আসলে যখন ভুল করেছি, যেমন আমি গত কয়েকদিন আগে একটি টকশোতে এসে আমি আপনাদের সভাপতি জাহিদ ভাইকে আমি বলেছিলাম যে এই ঘটনাটি কিন্তু আপনারাই প্রথমে ঘটিয়েছিলেন। তারা বলছে আমরা প্রথমে ভুল করেছিলাম, ভুল করে এখন আমরা নতুন করে রিফর্ম করার চেষ্টা করছি ছাত্র শক্তি। তাহলে অন্তত তিনি ভুল করার মানে ভুল যে করেছেন এটা স্বীকার করেছেন আপনাদের সভাপতি। কিন্তু আপনাদের আমরা একটু জেনে আসি ওনার থেকে, আমরা সংক্ষেপে একেবারে আমরা শেষ পর্যায়ে আছি। জনাব সাদমান নীরব হাসান, দেখেন আমার সহ আলোচক অভিযোগ করেছেন যে এইখানে ছাত্র গণতান্ত্রিক ছাত্র সংসদ যখন গঠিত হয় তখন একটা বৈষম্য করা হয়েছে। আসলে দেখেন যখন একটা ছাত্র সংগঠন, আমি যদি একটু তথ্য দিই আপনাকে জাস্ট আপনার সুবিধার্থে, কথা বলার সুবিধার্থে, আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নিহত হয়েছে 39 জন, যদিও এটা নিয়ে মতভেদ আছে, আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে 22 জন নিহত হয়েছে। তার মানে সেই দৃষ্টিকোণ থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা আধিক্য, তাদের আন্তরিকতা, এই এক্সপান্ড করে এই আন্দোলনকে বিশাল একটা ভূমিকা আছে। কিন্তু বৈষম্য তৈরি করেছেন আপনাদের ওই কমিটিটা করার জন্য, সেটাই বলছিলেন আসলে, এটা আপনি কি? আচ্ছা আমি বলি, এইখানে যেটা হয়েছে সেটা হলো যখন একটা গণ অভ্যুত্থানের পরে নতুন একটা রাজনৈতিক সংগঠন তৈরি হয়, তখন এই যে গণ অভ্যুত্থানে যে নেতৃত্ব দিয়েছে যেসব ছাত্র জনতা, তাদের কিন্তু আগ্রহের জায়গাটা ওই দিকেই থাকে। তো সেইখানে আসলে মানুষের এত আগ্রহ, এত চাহিদা যে সবাইকে তার যোগ্য স্থান দেওয়া সম্ভব হয় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজনকে নেওয়ার সুযোগ, 5 জনের একজন রাখতে পারতেন না? 5 জনের সুযোগ ছিল না, 3 জনের একজন, 4 জনের একজন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাত্র বৈষম্য বিরোধী গণতান্ত্রিক ছাত্র সংসদ যখন গঠন হয় তখন যে সহমুখপাত্র ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফরদিন হাসান। তো এছাড়াও এখন আপনি দেখবেন যে আমাদের জাতীয় ছাত্র শক্তি যখন গঠন হয়েছে তখন সিনিয়র যুগ্ম যে সদস্য সচিব বা সহসাধারণ সম্পাদক তিনি কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, মানে টপ 3-তে নাই আর কি। তো এইখানে আসলে এছাড়াও আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে যে মুখ্য সংগঠক আছে যিনি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তো এইরকম যে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল ইসলাম তিনিও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের। আমাদের মিডিয়া সম্পাদক আছে জাবের বিন নূর, তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ছাত্র শক্তি বিষয়ে তিনি কিন্তু প্রশ্ন তোলেননি, তিনি প্রশ্ন তুলে ছাত্র। তো আমি যেটা বলি যে এইখানে যে আসলে তখন যে হয়েছে একটু গ্যাঞ্জাম হয়েছে বা মারামারি হয়েছে যে এর পরে, এটা আসলে শুধু ভুল বোঝাবুঝি। এইখানে যারা তখন ছিল তাদের সবাইকে কিন্তু
যার ক্যালিবার অনুযায়ী তাদেরকে পদে রাখা হয়েছিল। আপনার বর্তমান সভাপতি কিন্তু স্বীকার করেছে যে এটা ভুল উস্কানিতে, করেছে। কারো উস্কানিতে পরে আসলে এটা হয়েছে, যদিও আমাদের সভাপতি স্বীকার করেছেন, আমি আমার সহ-আলোচক থেকে জানতে পারলাম যে তিনি ভুল স্বীকার করেছেন। আসলে আমরা যে রাজনীতিটা করতেছি, আমরা বাংলাদেশ পন্থার যে কথা বলতেছি, রাজনীতিটা করতেছি, আমরা বলতেছি যে কেউ যদি ভুল করে, কেউ যদি অন্যায় করে, সে যদি ভুল স্বীকার করে তাকে আমরা ক্ষমা করতে পারবো, কিন্তু সে যদি তার ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে তাহলে আমরা তাকে ক্ষমা করবো না। কারণ আপনি দেখতে পারবেন যে ছাত্র অধিকার পরিষদের 23 সালে যখন গণ অধিকার পরিষদের কাউন্সিল হয়, তখন কিন্তু ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের মূল দলে চলে গিয়েছিল, কিন্তু এটাতে আসলে এটাই কোনো নিয়ম ছিল না। সেটা কাউন্সিল ছাড়া ওইটা সেটা ভিন্ন হিসাব। দলীয় গঠনতন্ত্র সেটা আবার অন্য হিসাব। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এটার কোনো জায়গা ছিল না। আমার সহ-আলোচক যে অভিযোগটা তুলেছেন আমাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কিন্তু অহরহ এরকম অনেক অভিযোগ আছে। জি, ওকে, ধন্যবাদ জানাচ্ছি দুজন অতিথিকে। দর্শক, আপনারা দেখছিলেন জুলাই আত্মত্যাগ, প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে দুজন অতিথি আজকে ছিলেন সাদমান আব্দুল্লাহ, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ। আমাদের সাথে ছিলেন নীরব হাসান সুজন, সহসভাপতি জাতীয় ছাত্র শক্তি এনসিপি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। যে আত্মত্যাগ ইতিহাস রচনা করছে তার প্রকৃত মর্যাদা কেবল স্মরণে নয়, ন্যায় বিচার, জবাবদিহিতা ও কার্যকর সংস্কারের মধ্যেই নিহিত। প্রত্যাশা এবং প্রাপ্তির এই মূল্যায়ন অতীতে সম্মান জানানোর পাশাপাশি ভবিষ্যতে পথ চলার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বলে আমরা মনে করি। দুজন অতিথি বাস্তবতার নিরিখে সত্যকে উদ্ঘাটন করে আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ সাথে ছিলেন। আগামী দিনে দেখাবেন নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।